সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরে আসবে বললেন প্রধান উপদেষ্টা। হাসিনা সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘনের বিচারে প্রাধান্য। বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। সুস্থতা কামনায় দোয়া, নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে বললেন নেতারা। ১৫ই আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২-এ নিরাপত্তা জোরদার। সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী, সব প্রবেশ পথে ব্যারিকেড। রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মৃতদেহ উদ্ধার। ঋণের চাপে স্ত্রী সন্তানদের হত্যার পর স্বামীর আত্মহত্যা। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরে আসবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন। মালয়েশিয়ান সংবাদ মাধ্যম সিএনএ-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কার ও ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচারকেই প্রাধান্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য না হলে এর কোনো অর্থ নেই। একটি গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও উৎসব মুখর নির্বাচন নিশ্চিত করা তার কাজ বলেও ডক্টর ইউনূস জানান। ৮৫ বছর বয়সী অর্থনীতিবিদ বলেন, নির্বাচনের পর সরকারে থাকার কোনো পরিকল্পনা তার নেই। That's politics. How it will play out with whom, that's politicians' job. My job is to make sure a decent, acceptable, clean, enjoyable election takes place. Everybody who are voters can cast their vote, because our voters couldn't vote for the last 15 years. You've called this a beautiful election. Beautiful election, indeed. Everybody participating in it. I said it should be like a fair, a village fair. Have fun and elect. And there's no kind of tension in it. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। এই উপলক্ষে দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং একই সাথে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন ও ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যহানির উদ্দেশ্যে জেলখানায় খাবারের সাথে বিষাক্ত দ্রব্য মেশানো হতো। আর নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সেই সাথে জনগণ ভীত সন্ত্রস্ত হয় তেমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বানও তাদের। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টন দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা এতে যোগ দেন। দোয়া পূর্ব আলোচনায় বিএনপি নেতারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরেন। একজন গৃহবধূ থেকে যেভাবে রাজপথে নেমে এসে জনগণের কাতারে থেকে সকল মানুষকে সঙ্গে নিয়ে সংগ্রাম করে এই দেশটাকে, এই দলটাকে এগিয়ে নিয়ে গেছেন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। বেগম খালেদা জিয়া যখন জেলে ছিলেন, ওনাকে যে অবস্থায় রেখে দেখা হয়েছিল, মানবেতর একটা অবস্থা রাখা হয়েছিল। ওখানে সাধারণ মানুষ তো দূরের কথা, ওখানে গরু ছাগলও থাকতে পারে না। এই অবস্থায় যখন ওনার সঙ্গে আমাদের কথা হইতো, আমরা ওনার দৃঢ় মনোবল দেখেছি এবং ধীরে ধীরে দেখেছি পর্যায়ক্রমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যহানি ঘটছে। আমরা বুঝতে পেরেছি যে নাকি ওই সময় খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। আজকে আমি এই অনুষ্ঠান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। বিএনপি নেতারা বলেন, তার অনমনীয় দৃঢ়তা ও আপসীন নেতৃত্বে মাত্র ৯ বছর পর আবার সরকার গঠন করে বিএনপি, যেখানে পতনের পর আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে ২১ বছর পর। ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত
জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। সেই কারণেই আমাদের একটু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। এই জন্য এই গণতন্ত্রকে আনার জন্য আমরা একটা দায়িত্বশীল দলের নেতা কর্মী হিসেবে আমরা সতর্ক সজাগ থাকব। আপনাদেরকে অনুরোধ করব, যদি আমরা দেশের বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, শহীদ জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, তাহলে আমরা জনগণের মন জয় করার চেষ্টা করব। এমন কিছু করব না যাতে জনগণ অসন্তুষ্ট হয় বা জনগণ ভীত সন্ত্রস্ত হয়। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে 15ই আগস্ট শেখ মুজিবের 32 নম্বরের বাড়ি ঘিরে শুনশান নিরাপত্তা। 1975 সালের এই দিনে সব পরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। 5 আগস্ট পরবর্তী 32 নম্বর রোড সাধারণের জন্য উন্মুক্ত থাকলেও গতকাল থেকেই প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। 15ই আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি কেন্দ্রিক অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে 32 নম্বরের বাড়িটিতে প্রবেশের সবকটি সড়ক। সংবাদ সংগ্রহের জন্য শুধু গণমাধ্যম কর্মীরাই বাড়িটির সামনে অবস্থান করতে পারছেন। তবে ব্যারিকেডে বাধা পেয়ে উপস্থিত জনতা ও মজুর সাংবাদিকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অনেকেই। পরে উপস্থিত সংবাদকর্মীদের নিরাপদে সরিয়ে দেওয়া হয়। ফুল নিয়ে প্রবেশ করতে চাইলে এক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা তৈরি হলে তাকেও সরিয়ে দেওয়া হয়। গতরাতেও কয়েকজনকে ধরে পুলিশে দেয় জনতা। দর্শক, ধানমন্ডির 32 নম্বরে রয়েছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ, যুক্ত হচ্ছে তার সাথে। মোবাশ্বের, ধানমন্ডি 32 নম্বরের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা সহ সেখানকার সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটা বলছিলেন, আসলে ধানমন্ডি 32 নম্বরের বর্তমান যে পরিস্থিতি সেটি যদি আমি আপনাকে বলতে চাই তাহলে বলতে হবে যে এই জায়গাটিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে বন্ধ করে রেখেছে। বন্ধ বলতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যাতে কোনো সাধারণ মানুষ বা পতিত আওয়ামী সরকারের কোনো নেতাকর্মীরা তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম যাতে এখানে পরিচালনা করতে না পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু আসলে এখানে এই সড়কটি অর্থাৎ ধানমন্ডি 32-এর প্রবেশ মুখের যে সড়কটি সেটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এবং আপনাদেরকে একটি বিষয় জানাই যে এই যে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, এই জায়গাটিতে থেকে কিছুক্ষণ পর থেকে কিছু সাধারণ মানুষ, পাশাপাশি উৎসুক জনতার সাথে কিছু মানুষ আসলে এখানে আসে এবং তারা এসে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। আমরা স্বচক্ষে যেটা দেখেছি যে কিছুক্ষণ আগে একজন মানুষ এসেছে এবং তার হাতে ফুল ছিল এবং তিনি শ্রদ্ধা জানানোর জন্য ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু তাকে কেন্দ্র করে আসলে এখানে একটি বাকবিতণ্ডা সৃষ্টি হয়, উত্তেজনকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে কিন্তু নিরাপদ জায়গায় সরিয়ে নেয় এবং যে পরিস্থিতি শান্ত করতে আসলে সফল হয়। তাছাড়া আরও একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে এই ব্যারিকেডের পাশাপাশি কিন্তু এই সড়ক দিয়ে ঢোকার পর অন্য একটি যেই প্রান্ত রয়েছে সেই প্রান্তটিও কিন্তু আসলে বন্ধ রয়েছে এবং সেখান দিয়েও কোনো মানুষ আসলে এখানে প্রবেশ করতে পারছে না। আমি যেটা আপনাদেরকে বলি যে সাধারণ মানুষ এই ধানমন্ডি 32-এর সড়ক এবং বাড়ির আশেপাশে আসলে প্রবেশ করতে পারছে না। এখানে শুধু গণমাধ্যম কর্মীরাই প্রবেশ করার জন্য অনুমতি পাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে সাজোয়া যান রয়েছে, যাতে কোনো উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। তাছাড়া আরও একটি বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকা অবস্থায় এই জায়গাটিতে কিছু উৎসুক জনতা আসে বা ব্যারিকেডের সামনে এসে তারা বিভিন্ন রকম বাকবিতণ্ডায় জড়ায় এবং ওটাকে কেন্দ্র করেই কিন্তু ধীরে ধীরে যখন পরিস্থিতি উত্তেজিত হয় তখনই আসলে পুলিশের প্রয়োজনটা হয়ে পড়ে। তাছাড়া যদি বলতে চাই যে সকাল থেকে আমি এখানে অবস্থান করছি এবং এ পর্যন্ত এই উৎসুক জনতার যে বাকবিতণ্ডা বা প্রবেশ করাকে কেন্দ্র করে যে বাকবিতণ্ডা, তাছাড়া এই জায়গাটিতে তেমন কোনো সাধারণ মানুষের আগমন বা লোকারণ্য ছিল না এবং জায়গাটিকে মোটামুটি নিরাপত্তায় রাখা হয়েছে। এই ছিল আমার। ধন্যবাদ আপনাকে। থাকুন সেখানেই, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নগরীর উপকণ্ঠ খড়খড়ি বামুন শেখর এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ মিনারুল, তার স্ত্রী মোসাম্মত মনিরা খাতুন, 1.5 বছর বয়সী সন্তান মিথিলা খাতুন ও 11 বছরের মোহাম্মদ মাহিম।
পুলিশ জানায় ঋণের বোঝার চাপ সইতে না পেরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মোহাম্মদ মিনারুল। জানা গেছে মিনারুল তার স্ত্রী ও 2 সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। আত্মহত্যার কথা বলে একটি চিঠিও পাওয়া গেছে সেখানে। কদিন ধরে সবজির দাম লাগামহীন। বেশিরভাগ সবজির কেজি 100 টাকা ছুঁই ছুঁই। গরিবের পুষ্টির উৎস ডিমের দামও বাড়তি। ডজনে বেড়েছে 30 টাকা। স্বস্তি নেই মাছের বাজারেও। এদিকে প্রায় 2 মাস ধরেই চড়া চালের দাম। আসমা আক্তার নূপুরের রিপোর্ট। সাধারণ মানুষের নিয়মিত চুলায় ওঠা সবজির দাম লাগামহীন বেড়েছে। শুক্রবার রাজধানীর পলাশী বাজারে ঝিঙ্গা প্রতি কেজি 100 টাকা, পটল 90 টাকা, দুন্দল 90 টাকা, টমেটো 150 টাকা, করলা 100 টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়সের কেজি 90 টাকা, শসা 100 টাকা, বেগুন 100 থেকে 120 টাকা, কাঁচামরিচ 280 টাকা এবং গাজরের কেজি 120 টাকায় বিক্রি হচ্ছে। দামটা মোটামুটি এখন বেশি বলা যায় একটু, সবজির দাম মোটামুটি সব সবজির দামই 100 টাকার উপরে হয়ে গেছে। পাইকারি মার্কেটের চেয়ে খুচরা মার্কেটে একটু ওরা দাম বেশি চায়, এটা মনে হয় এরা বেশি লাভ করে, এই জন্য ওইদিকে কম থাকলেও এইদিকে বেশি। বৃষ্টির বাদলে সবজির অনেকগুলো পচে গেছে, গাছ গোছাও পচে গেছে, আমদামি কমে গেছে, আবার যখন আমদামি হয় সবজির দাম কমে। সবজি বাজারে প্রচুর আছে কিন্তু দাম বেশি, অপেক্ষাকৃত দাম বেশি। এদিকে প্রায় 2 সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন তাদেরই কিনতে হচ্ছে বেশি দরে। ডিমের দাম গত সপ্তাহে কিনছি হলো কত 470 টাকা দিয়া, এই 40টা ডিম, আর আজকে কিনলাম হলো 500 টাকা দিয়া। 2 সপ্তাহের মধ্যে 10 টাকা হালিতে বাড়ছে। তো আমরা তো আরতে যখন জিজ্ঞাসা করি তো ওখানে বলে যে ডিমের সাপ্লাই কম। চড়েছে মুরগির দামও। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায়, যা গত সপ্তাহে ছিল 280 থেকে 300 টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকা আর দেশি মুরগি 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে কাস্টমার নাই, মুরগির দাম বেশি। দ্রব্যমূল্যের দাম এত বাড়লে দরকার ক্রেতারা মুরগি কিনবে না, মাছ কিনবে না। বেশ অস্বস্তি মাছ বাজারেও। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছ কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা। একটু মাছের বাজার একটু বেশি দাম, আশানুরূপ ইলিশের বাজার এই মৌসুমে যেরকম হওয়ার কথা এরকম না, একটু দাম বেশি মনে হচ্ছে। বর্ষার টাইম এখন মাছ ধরা পড়তেছে কম, এই জন্য বেশি, কিন্তু চাষের মাছের দাম আবার কম আছে। পানি বাড়তি এই জন্য দামি কম, এই জন্য একটু বাড়তি 20-50 টাকা বাড়তি কেজিতে মাছের। এদিকে নতুন চাল বাজারে এলেও প্রায় 2 মাস ধরেই দাম বাড়তি। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। নিষিদ্ধ ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটির কাছে কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য। হুমকিতে পড়তে পারে জাতীয় নিরাপত্তা। ধরা ছোঁয়ার বাইরে বিআরটি এর অসাধু কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলছেন মাদ্রাজ সিকিউরিটির সাথে দেশবিরোধী চুক্তি করেছিল আওয়ামী সরকার। আইনের আওতায় আনা হবে বিআরটি এর অভিযুক্তদের। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন চক্রান্ত করেই বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছিল দেশের মানুষের ব্যক্তিগত তথ্য। আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন আবু হানিফ সোহেল। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ লাইসেন্স প্রিন্টিং ও ডাটাবেজের কাজ করে ভারতের কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান MSPL বা মাদ্রাজ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং লিমিটেড। বিআরটি এর কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে অবৈধভাবে কাজ পেয়েছে প্রতিষ্ঠানটি, অথচ প্রতিষ্ঠানটি নিজ দেশের পাশাপাশি শ্রীলঙ্কায়ও নিষিদ্ধ। অভিযোগ রয়েছে বিআরটি এর তৎকালীন প্রকৌশল শাখার উপপরিচালক শীতাংশু শেখর সহ বেশ কয়েকজন অসাধু কর্মকর্তা নিজেদের আওয়ামী লীগ ও ভারতের আশীর্বাদপুষ্ট পরিচয় দিয়ে লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ করে দিয়েছে MSPL-কে। চুক্তি অনুযায়ী 40 লাখ গ্রাহকের লাইসেন্সের কার্ড প্রিন্টিং শেষ করার কথা থাকলেও মাত্র 26 লাখ গ্রাহকের প্রিন্টিং করতে পেরেছে তারা। চুক্তির মেয়াদ শেষ হলেও এখনও লাখো মানুষের লাইসেন্স দিতে পারেনি মাদ্রাজ সিকিউরিটি। ফলে বিআরটিএতে বাড়ছে গ্রাহকের চাপ, বাড়ছে ভোগান্তিও। ভারত বাংলাদেশের টানাপোড়েনের কারণে এই তথ্য ব্যবহার করে বড় ধরনের ক্ষতির হুমকিতে পড়তে পারে বাংলাদেশ, বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তারা যদি মাদ্রাজ থেকে রিমোটলি ডেস্কটপ এনি সর্ট অফ চ্যানেল কানেক্টিভিটির মাধ্যমে আপডেট করে, মনিটরিং করে, মেনটেনেন্স করে, অবশ্যই আমাদের ডেটা ঝুঁকির মধ্যে আছে। যারা এই জাতীয় কাজ করেছে, অন্যায় করেছে, রাজনৈতিক বা পারিপার্শ্বিকতা বা কূটনৈতিক চাপেও যদি তারা এই জাতীয়
ভুইফোর সংগঠনকে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জাতীয় ডেটাবেসের কাজটি প্রদান করে থাকে তাদের বিষয়ে আসলে বিভাগীয় তদন্ত করা অত্যন্ত জরুরি। বিআরটিএ বলছে মাদ্রাজ সিকিউরিটির সাথে আওয়ামী সরকারের চুক্তিটি ছিল রাষ্ট্রবিরোধী। দেশবিরোধী কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি নয়, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, বলছেন বিআরটিএ চেয়ারম্যান। যে চুক্তিগুলো এখানে সম্পন্ন হয়েছিল সেই চুক্তিগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাতে বোঝা যায় যে এখানে একটা ভেস্টেড ইন্টারেস্ট ছিল, নো ডাউট অ্যাবাউট ইট। ফলে এই ধরনের চুক্তি যাতে ভবিষ্যতে না হয় সে কারণে আমরা যে নতুন ওটিএম করছি সেটার যে স্পেসিফিকেশন আমরা রিভাইজ করে আমাদের মতো করে আমরা করছি, যাতে এটার সোর্স কোড থেকে সম্পূর্ণ কন্ট্রোল বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে থাকে। তারাই সব কিছু কন্ট্রোল করতে বিআরটিএ সেটাকে সাপোর্ট করে গেছে, কিন্তু এটার থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা সকল ওনারশিপ, সোর্স কোড, কন্ট্রোল বিআরটিএর অধীনেই থাকবে। বলেন বিআরটিএর চুক্তি নবায়ন করবে না জেনে ইচ্ছাকৃতভাবেই সার্ভার ডাউন করে রেখেছে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটিজ। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। যত দ্রুত সম্ভব প্রার্থীরা যাতে হলে গিয়ে ভোট চাইতে পারে সেজন্য হলগুলোতে রাজনীতির উপর চলমান স্থিতাবস্থা নিরসন করা হবে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। শুক্রবার সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানের সময় সন্ত্রাসী তৎপরতা ও ফৌজদারি অপরাধে অভিযুক্ত কেউ ডাকসু নির্বাচনে ভোট দিতে বা প্রার্থী হতে পারবেন না। এ সময় তিনি আরও বলেন, দুপুর পর্যন্ত ভিপি পদে 10 জন সহ মনোনয়নপত্র নিয়েছেন এ পর্যন্ত 42 জন। এখনো পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট 7 জন প্রার্থী। ডাকসু নির্বাচনে 18 তারিখ পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং 19 আগস্ট পর্যন্ত জমা দিতে পারবেন। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ হবে 9 সেপ্টেম্বর। যত দ্রুত সম্ভব সকল ছাত্র ছাত্রীরা যাতে হলে গিয়ে তাদের ভোটারদের কাছে সহজে ভোট চাইতে পারে সে ব্যবস্থা হচ্ছে। আমরা আশা করতেছি এটা অল্প সময়ের ভিতরে এটা সলভ হয়ে যাবে। কেউ যদি অভিযোগ তুলে কারো বিষয়, সেটা অভিযোগ যে নিরসন কমিটি আছে সেখানে চলে যাবে। তার পক্ষে যদি সত্যি যদি অভিযোগের সত্যতা থাকে সেটা ওই কমিটি বিবেচনা করবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরে আসবে বললেন প্রধান উপদেষ্টা। হাসিনা সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘনের বিচারে প্রাধান্য। বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ, সুস্থতা কামনায় দোয়া। নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে বললেন নেতারা। 15ই আগস্ট ঘিরে ধানমন্ডি 32-এ নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী, সব প্রবেশ পথে ব্যারিকেড। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মৃতদেহ উদ্ধার, ঋণের চাপে স্ত্রী সন্তানদের হত্যার পর স্বামীর আত্মহত্যা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।